বাসের জানলা দিয়ে আসা শেষ বিকেলের ঝাপটা বাতাসে একটা সোদা মাটির গন্ধ ছিল, যা আরিয়ানকে বারবার তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। ঢাকা শহরের কংক্রিটের জঙ্গল আর যান্ত্রিক কোলাহল থেকে বাঁচতে সে এই নির্জন গ্রাম মায়াপুরে ফিরে এসেছে ঠিক ২০ বছর পর। বাসের হেল্পার যখন চিৎকার করে মায়াঘাট মোড়ের নাম ঘোষণা করল, আরিয়ানের মনে হলো সে যেন কোনো এক টাইম মেশিনে চড়ে অতীতে পা রাখল। কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে আরিয়ান যখন পিচঢালা রাস্তা ছেড়ে মাটির পথে পা রাখল, তখন সূর্যটা দিগন্তের ওপারে ডুবুডুবু। গ্রামটা আগের চেয়ে অনেকটা বদলেছে, কিন্তু বাতাসের সেই থমথমে ভাবটা যেন একদম একরকম। দুপাশে ঘন বাঁশঝাড় আর পুরনো আমবাগান মায়াপুর গ্রামকে যেন বাইরের পৃথিবী থেকে আড়াল করে রেখেছে। আরিয়ানের গন্তব্য চৌধুরী বাড়ি, অর্থাৎ তার নানু বাড়ি। গ্রামের শেষ সীমানায় পৈতৃক এই ভিটেটি একসময় আভিজাত্যের প্রতীক ছিল, কিন্তু এখন সেটি কেবলই এক বিশাল ধ্বংসাবশেষ। গেট দিয়ে ভেতরে ঢুকতেই আরিয়ানের চোখে পড়ল সেই বিশাল আকার দিঘি সমান পুকুরটি, বড় পুকুর। গ্রামবাসী একে নিয়ে কত শত গল্প ফাঁদে তারই ইয়ত্তা নেই। পুকুরের চারপাশটা এখন আগাছায় ভরে গেছে। ঘাটের শ্যাওলা ধরা ভাঙা সিঁড়িগুলো জলের নিচে অদ্ভুত এক রহস্যময় অন্ধকার তৈরি করেছে। আরিয়ান ঘাটের কিনারে গিয়ে দাঁড়াল। পুকুরের জলটা অস্বাভাবিক স্থির, যেন এক বিশাল আয়না আকাশটাকে ধরে রেখেছে। কিন্তু জলটা স্বচ্ছ নয়, কালচে নীল, ঠিক যেন জমাট বাঁধা কালির মতো। হঠাৎ তার মনে হলো স্থির জলের ওপর দিয়ে একটা সূক্ষ্ম ঢেউ খেলে গেল, অথচ বাতাস নেই। একটা মাছের ঘাই নাকি অন্য কিছু? সে একটু ঝুঁকে জলের দিকে তাকালো। নিজের প্রতিবিম্ব দেখতে পেল আরিয়ান, কিন্তু তার ঠিক পাশেই যেন আরও একটা অবয়ব ফুটে উঠছে, দীর্ঘ এক ছায়া যার কোনো নির্দিষ্ট অবয়ব নেই। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। ভ্রম, হয়তো ক্লান্তির ফল। আরিয়ান, ও দাদু ভাই, তুই আসলি? পিছন থেকে একটা কাঁপা কাঁপা চিকন গলার আওয়াজ ভেসে এলো। আরিয়ান ঘুরে দেখল নানু দাঁড়িয়ে আছেন বারান্দার খুঁটি ধরে। সাদা শাড়ি পরা বৃদ্ধাকে গোধূলির এই আবঝা আলোয় অনেকটা অলৌকিক কোনো সত্তার মতো লাগছে। আরিয়ান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নানুর পা ছুঁয়ে সালাম করল। নানু তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু তার চোখ দুটোতে ছিল এক অদ্ভুত উদ্বেগ। আরিয়ানের হাতটা শক্ত করে ধরে তিনি ফিসফিস করে বললেন, এত দেরি করলি কেন আসতে? বিকেল গড়িয়ে গেলে এ বাড়ির উঠোনে পা রাখা ঠিক না, বিশেষ করে ওই পুকুর পাড়ের দিকটায়। আরিয়ান হাসার চেষ্টা করে বলল, নানু, তুমি এখনও সেই পুরনো ভয়গুলো নিয়ে বসে আছো। আমি এখন বড় হয়েছি, ওসব ভূত প্রেতে আর বিশ্বাস করি না। নানু কোনো উত্তর দিলেন না, শুধু একবার ঘাড় ঘুরিয়ে সেই অন্ধকার পুকুর পাড়ের দিকে তাকালেন। তারপর আরিয়ানের কানের কাছে মুখ এনে সতর্ক করে বললেন, বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রে পাগল, কিছু জিনিস থাকে যা আমাদের বোঝার ঊর্ধ্বে। মনে রাখিস আরিয়ান, এই পুকুর জল দিয়ে নয়, তপ্ত দীর্ঘশ্বাস দিয়ে ভরা। বিকেলের পর ওই ঘাটের জল কেউ স্পর্শ করে না, তুইও করবি না। নানু তাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন, কিন্তু আরিয়ানের মনে হলো কেউ একজন পুকুর পাড়ের সেই প্রাচীন বটগাছটার আড়াল থেকে তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করছে। সে একবার পিছন ফিরে তাকাতেই দেখল পুকুরের মাঝখানে ছোট্ট একটা বুদবুদ উঠছে, যেন জলের গভীর থেকে কেউ বা কিছু একটা নিঃশ্বাস ছাড়ছে। ঘরের ভেতরে ঢোকার সময় আরিয়ানের কানে এলো এক অদ্ভুত শব্দ, মৃদু, ঝাপসা, ঠিক যেন কেউ জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু বাইরে তো কেউ নেই। মায়াপুরের প্রথম বিকেলটা আরিয়ানের জন্য মোটেই সুখকর হলো না। একটা ধূসর কুয়াশা যেন তার মনের ওপর চেপে বসল। সে বুঝতে পারল এই নানুবাড়ির ছুটিটা কেবল বিশ্রামের হবে না, বরং এটি হতে চলেছে এক অমীমাংসিত রহস্যের শুরু। রাতের মায়াপুর গ্রাম যেন এক ভিন্ন জগৎ। দিনের বেলার সেই পরিচিত গাছপালা আর মেঠো পথগুলো অন্ধকারে অন্যরকম রূপ ধারণ করেছে। নানুবাড়ির পুরনো আমলের খাটটাতে শুয়ে আরিয়ানের চোখে ঘুম আসছিল না। ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের ম্লান আলোয় দেওয়ালের ওপর বড় বড় ছায়া নাচানাচি করছে। বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কো হুয়া, সব মিলিয়ে একটা ধারী নিস্তব্ধতা ঘরটাকে চেপে ধরেছে। আরিয়ানের মনে বারবার একটা স্মৃতি ফিরে আসছে, যা সে গত ২০ বছর ধরে অবচেতন মনে চাপা দিয়ে রেখেছিল। আজ বিকেলে ওই বড় পুকুরটার সামনে দাঁড়ানোর পর থেকেই সেই স্মৃতিটা কোনো এক বন্ধ দরজার ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে।
সেটা ছিল আজ থেকে ২০ বছর আগের এক চৈত্র মাস। আরিয়ান তখন ৭ কি ৮ বছরের বালক। গরমের ছুটিতে সেবার সে আর তার ছোট খালাতো ভাই সজীব নানু বাড়িতে এসেছিল। সজীব ছিল আরিয়ানের চেয়ে ১ বছরের ছোট, কিন্তু বুড়ন্তপনায় দুজনেই ছিল সমান। সেদিন বিকেলের আকাশটা ছিল এখনকার মতোই ধূসর। বড়রা সবাই যখন ঘরে দুপুরের ঘুমে মগ্ন, তখন আরিয়ান আর সজীব চুপি চুপি বেরিয়ে গিয়েছিল পুকুর পাড়ে। পুকুরটা তখনও এমন জঙ্গলাকীর্ণ ছিল না, কিন্তু এর জল ছিল ঠিক এমনই রহস্যময়। সজীবের খুব শখ ছিল পুকুরের ওই বড় শ্যাওলা ধরা পাথরের ওপর বসে মাছ ধরা দেখবে। আরিয়ানের মনে পড়ল সজীব পুকুরের ঘাটলায় বসে জলের দিকে তাকিয়ে হঠাৎ বলেছিল, ভাইয়া দেখ, জলের নিচে একটা আয়না দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা আয়না। আরিয়ান তাকিয়ে কিছুই দেখতে পায়নি। সে সজীবকে বারণ করেছিল জলের অত কাছে যেতে, কিন্তু সজীব কেমন যেন ঘোরের মধ্যে ছিল। সে ফিসফিস করে বলছিল, আরিয়ান ভাইয়া, আয়নার ভেতরে একটা মেয়ে বসে আছে, ও আমাকে ডাকছে, ও বলছে ওর সাথে খেললে ও আমাকে ওই আয়নাটা দিয়ে দেবে। আরিয়ান তখনও ব্যাপারটাকে স্রেফ সজীবের কল্পনা ভেবেছিল, কিন্তু এক মুহূর্তের জন্য সে যখন পাশের একটা ঝোপে প্রজাপতি দেখতে গিয়ে চোখ সরিয়ে নিল, তখনই শুনল এক ভয়াবহ শব্দ, ঝপাং। আরিয়ান দ্রুত ফিরে তাকিয়ে দেখেছিল পুকুরের স্থির জলে কেবল বড় বড় ঢেউ উঠছে। সজীব নেই। সে চিৎকার করে লোক জড়ো করেছিল। গ্রামের মানুষ জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খুঁজেছিল পুরো পুকুর, কিন্তু সজীবকে আর পাওয়া যায়নি। বিশাল আকার এই পুকুর যেন এক নিমিষেই ছোট্ট একটা বাচ্চাকে গিলে ফেলেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, সজীব নিখোঁজ হওয়ার পরদিন সকালে পুকুরের ঘাটে ঠিক সেই জায়গায় একজোড়া ছোট্ট স্যান্ডেল পাওয়া গিয়েছিল, কিন্তু সজীবের কোনো চিহ্ন মেলেনি। আরিয়ানের বাবা মা সেই ঘটনার পরপরই তাকে শহর নিয়ে চলে যান। তারা চেয়েছিলেন আরিয়ান যেন এই ট্রমা ভুলে যায়। বিছানায় শুয়ে আরিয়ান ছাদের দিকে তাকিয়ে ভাবল, আজ বিকেলে পুকুরে সে যে ছায়াটা দেখেছিল, সেটা কি তার মস্তিষ্কের কল্পনা, নাকি সজীবের সেই আয়নার ভেতরে থাকা সত্তাটি এখনও সেখানে আছে? হঠাৎ একটা শব্দে আরিয়ানের চিন্তার সুতো ছিঁড়ে গেল। ঠক ঠক ঠক। জানলার কাছে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। আরিয়ানের ঘরের জানলাটা সরাসরি বড় পুকুরের দিকে। সে থমকে গেল। এ ঘরে কোনো গাছ নেই যার ডাল জানলায় এসে লাগবে। শব্দটা খুব ছন্দবদ্ধ এবং স্পষ্ট। আরিয়ান বুক ঢিপঢিপ অবস্থায় উঠে জানলার দিকে এগিয়ে গেল। পর্দার আড়াল থেকে সে বাইরে তাকালো। বাইরে জ্যোৎস্নার ম্লান আলোয় পুকুর পাড়ের দৃশ্যটা আবছা দেখা যাচ্ছে। জানলার ঠিক নিচেই কেউ একজন দাঁড়িয়ে আছে, ছোটখাটো একটা অবয়ব। আরিয়ানের গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে জানলার পান্নাটা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, কেবল নিচে বাগানে ভেজা মাটির উপর একজোড়া ছোট পায়ের ছাপ। ছাপগুলো জানলার দিক থেকে শুরু হয়ে সোজা চলে গেছে সেই বড় পুকুর পাড়ের দিকে। মনে হচ্ছে কেউ মাত্র পুকুর থেকে উঠে এসে তাকে দেখে আবার জলে ফিরে গেছে। আরিয়ান দ্রুত জানলা বন্ধ করে দিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে বুঝতে পারছে মায়াপুরের এই নানুবাড়ি তাকে কেবল শৈশব মনে করিয়ে দিতে ডাকেনি, বরং ২০ বছর আগে অসম্পূর্ণ থাকা কোনো এক ভয়ঙ্কর অধ্যায় শেষ করতেই তাকে এখানে টেনে আনা হয়েছে। নিস্তব্ধ রাতে আরিয়ানের মনে হলো অনেক দূর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, ফিরে এসেছিস আরিয়ান, খেলবি না আমাদের সাথে? পরদিন সকালে যখন আরিয়ানের ঘুম ভাঙল, জানলার ফাঁক দিয়ে আসা রোদের তেজ বলে দিচ্ছিল বেলা বেশ হয়েছে। রাতের সেই বিভীষিকা দিনের আলোয় কিছুটা ফিকে মনে হলেও মনের কোণে এক গভীর অস্বস্তি খচখচ করছিল। রাতে দেখা সেই পায়ের ছাপগুলো কি এখনও আছে? দ্রুত বিছানা ছেড়ে বেরিয়ে উঠোনে এলো আরিয়ান। গতরাতে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না, অথচ জানলার নিচের মাটি এখনও ভিজে স্যাঁতসেঁতে, কিন্তু সেখানে কোনো পায়ের ছাপ নেই। অদ্ভুত। আরিয়ান নিশ্চিত ছিল সে স্পষ্ট ছাপ দেখেছিল। তবে কি সবটাই তার মনের ভুল? নানু দাওয়ায় বসে পান সাজছিলেন। আরিয়ানকে দেখে ম্লান হেসে বললেন, জেগেছিস দাদু ভাই? যা, পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, নাস্তা তৈরি। আরিয়ান থমকে দাঁড়ালো। নানু, তুমি তো বললে ওদিকে না যেতে। নানু পানে চুন মাখাতে মাখাতে উদাসীন গলায় বললেন, বিকেলের পর নিষেধ করেছি। দিনের বেলা ওটা শুধুই একটা পুকুর, কিন্তু অন্ধকার নামলে ওটা অন্য কিছু হয়ে যায়। আরিয়ানের কৌতূহল এবার বাদ মানল না। সে পুকুর পাড়ির দিকে পা বাড়ালো। দিনের আলোয় পুকুরটাকে যতটা শান্ত দেখায়, তার চেয়েও বেশি রহস্যময় লাগে এর চারপাশের নিস্তব্ধতা। ঘাটের বাম দিকে একটা প্রাচীন বটগাছ, যার ঝুড়িগুলো সাপের মতো মাটি ছুঁয়ে আছে। আরিয়ানের মনে পড়ল ছোটবেলায় সজীব আর সে এই বটগাছের নিচেই খেলত। পুকুর পাড়ে গিয়ে আরিয়ান লক্ষ্য করল গ্রামের কোনো মানুষই এদিকে আসছে না।
গ্রামের অন্য পুকুরগুলোতে যখন হইচই করে গোসল চলে, এই বড় পুকুর যেন এক নির্বাসিত দ্বীপ। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা খসখসে শব্দ হলো। আরিয়ান চমকে ফিরে তাকাতেই দেখল এক বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার গায়ের চামড়া কুচকানো, চোখ দুটো ঘোলাটে। গ্রামের মানুষ তাকে রহিম চাকা বলে চেনে, যে একসময় চৌধুরী বাড়ির মালি ছিল। খোকা বাবু, ফিরে এসেছ? রহিম চাকার গলার স্বর যেন মাটির গভীর থেকে উঠে আসা কোনো শব্দ। আরিয়ান মাথা নেড়ে সায় দিল। চাচা, আপনি এখনও আছেন? অনেক বয়স হলো তো আপনার। রহিম চাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বড় পুকুরের দিকে আঙুল তুলল। এই পুকুরটাই আমাকে মরতে দিচ্ছে না খোকাবাবু। এর ভেতরে যা আছে তা বড় আদিম, বড় তৃষ্ণার্থ। আরিয়ান একটু এগিয়ে এসে ফিসফিস করে জিজ্ঞেস করল, রহিম চাচা, এই পুকুর নিয়ে আসলে রহস্যটা কি? কেন সবাই একে এত ভয় পায়? আর সজীবের ঠিক কি হয়েছিল? রহিম চাকার চোখের তারা যেন স্থির হয়ে গেল। সে চারপাশটা একবার দেখে নিয়ে আরও নিচু স্বরে বলল, এটা কেবল পুকুর নয় খোকাবাবু, এটা একটা বলিঘর। শোনেননি আপনার পূর্বপুরুষদের গল্প? 100 বছর আগে যখন এই তল্লাটে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, তখন আপনার পরদাদা চৌধুরী সাহেব এই পুকুর খুঁড়িয়েছিলেন, কিন্তু জল উঠছিল না। পীর সাহেব বলেছিলেন, জ্যান্ত প্রাণ না দিলে এই পুকুর জল দেবে না। আরিয়ানের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। প্রাণ? আপনি বলতে চাইছেন? হ্যাঁ। রহিম চাকার থামল না। এক কিশোরী মেয়েকে এই পুকুরের তলায় জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই জল নীল থেকে কালো হয়ে গেছে। সেই মেয়েটি একা থাকতে চায় না। প্রতি 20 বছর অন্তর সেই পরিবার থেকে একজনকে সঙ্গী হিসেবে টেনে নেয়। 20 বছর আগে সজীবকে নিয়েছিল, আর এবার। কথাটা শেষ না করেই রহিম চাকা অদ্ভুত এক আতঙ্ক নিয়ে আরিয়ানের দিকে তাকালো। ঠিক তখনই পুকুরের মাঝখানে একটা বিশালাকার ঢেউ খেলে গেল। কোনো বাতাস নেই, কোনো মাছের ঘাই নেই, অথচ জলটা এমনভাবে ফুঁসে উঠল যেন নিচে বড় কোনো দানব নড়াচড়া করছে। আরিয়ান তাকিয়ে দেখল পুকুরের মাঝখানে জলের রং ধীরে ধীরে রক্তিম হয়ে উঠছে, ঠিক যেন কেউ নিচ থেকে এক বালতি রক্ত ঢেলে দিয়েছে। পালাও খোকাবাবু, ও জাগছে! রহিম চাকা আর এক মুহূর্ত দাঁড়াল না, প্রায় দৌড়ে বনের আড়ালে মিলিয়ে গেল। আরিয়ান সম্মোহিতর মতো ঘাটের একদম কিনারে গিয়ে দাঁড়ালো। জলের সেই রক্তিম আভার ভেতরে সে স্পষ্ট দেখতে পেল একটা মুখ, 20 বছর আগে হারিয়ে যাওয়া সজীবের মুখ। কিন্তু সজীবের সেই নিষ্পাপ হাসি আজ নেই। তার মুখটা বিভৎসভাবে বিকৃত, চোখ থেকে জল নয়, কালো কাদা ঝরছে। সজীবের ঠোঁট দুটো নড়ছে, সে যেন খুব করুণ স্বরে বলছে, ভাইয়া, জল খুব ঠান্ডা, ভেতরে আয় না। আরিয়ানের মাথা ঘুরতে শুরু করলো। তার মনে হলো কেউ পিছন থেকে তাকে সজোরে ধাক্কা দিচ্ছে জলের দিকে। সে নিজেকে সামলাতে পারল না। টাল সামলাতে না পেরে সে যখন জলের ওপর পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একজোড়া শক্ত হাত তাকে টেনে ধরল। আরিয়ান যখন টাল সামলাতে না পেরে পুকুরের সেই কুচকুচে কালো জলের দিকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একজোড়া শক্ত হাত তার শার্টের কলার চেপে ধরে তাকে সজোরে পিছনের দিকে টেনে আনল। ঘাসের ওপর আছড়ে পড়ল আরিয়ান। তার বুকটা তখনও কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। পাগল হয়েছ নাকি আরিয়ান? মরতে চাইছিলে? গলার স্বরটা পরিচিত। আরিয়ান চোখ তুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সাগর, আরিয়ানের খালাতো ভাই। সাগরের পরনে লুঙ্গি আর গায়ে একটা সাধারণ টি-শার্ট, হাতে একটা মাছ ধরার ছিপ। সাগর এই গ্রামেই থাকে, তাই শহরের আরিয়ানের তুলনায় সে অনেক বেশি পেশিবহুল এবং সাহসী। আরিয়ান হাঁপাতে হাঁপাতে পুকুরের মাঝখানের দিকে আঙুল তুলল। সাগর, ওই দেখ, জলটা লাল হয়ে গেছে। সজীবের মুখ দেখলাম ওখানে। সাগর ভ্রুকুটি করে পুকুরের দিকে তাকালো। রোদ এখন পুকুরের শান্ত জলের ওপর ঝিলমিল করছে। জলটা স্বচ্ছ না হলেও কোথাও লাল রঙের চিহ্নমাত্র নেই। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে আরিয়ানের কাঁধে হাত রাখল। জল লাল না আরিয়ান, ওটা রোদের আভা ছিল। আর সজীব তো 20 বছর আগে মারা গেছে। তুমি অনেক জার্নি করে এসেছো, গরমে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। চলো, বাড়ি চলো। আরিয়ান কোনো তর্কে গেল না, কিন্তু সেই জানেই সে কি দেখেছে। রহিম চাকার কথাগুলো আর পুকুরের সেই আর্তনাদ কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। বাড়িতে ফেরার পর সারাটা দুপুর আরিয়ান এক অদ্ভুত ঘোরের মধ্যে কাটালো। নানুবাড়ির ভেতরে বড় বড় করিডোর আর পুরনো কাঠের আসবাবপত্রগুলো এখন তাকে ভয় দেখাতে শুরু করেছে। সে লক্ষ্য করল বাড়ির প্রতিটি ঘরেই একটা করে বড় আয়না আছে।
কিন্তু অদ্ভুতভাবে প্রতিটা আয়না সাদা কাপড়ে ঢাকা। বিকেলে নানু যখন ডাইনিং টেবিলের উপর খাবার দিচ্ছিলেন, আরিয়ান নিচু স্বরে জিজ্ঞেস করল, নানু, সব আয়না ঢাকা কেন? কেউ কি মারা গেছে? নানু থমকে গেলেন, তার মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল। তিনি কেবল সংক্ষেপে বললেন, না, এই বাড়িতে ছায়া দেখতে নেই দাদুভাই, বিশেষ করে যখন সূর্য ডুবে যায়। আরিয়ান খাওয়ার পর নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। এমন সময় হলের কোণে রাখা একটি বিশাল কারুকার্য খচিত আয়নার ওপর তার নজর পড়ল। কাপড়ের এক কোণ আলগা হয়ে ঝুলে আছে। কৌতূহল সামলাতে না পেরে আরিয়ান এগিয়ে গেল। সে হাত দিয়ে কাপড়ের পর্দাটা সরিয়ে দিল। ধুলোমাখা আয়নাটা অনেক পুরনো। আরিয়ান নিজের মুখটা দেখল, কিন্তু আয়নার ভেতরে থাকা প্রতিবিম্বটা যেন কিছুটা ধীর গতির। সে হাত তুললে আয়নার আরিয়ান একটু পরে হাত তুলছে। আরিয়ানের শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়নার ভেতরে তার পিছনে থাকা ঘরের আসবাবপত্রগুলো হঠাৎ বদলে যেতে শুরু করল। আয়নার ভেতরের ঘরে এখন কোনো আসবাব নেই, সেখানে কেবল অন্ধকার আর জল। আচমকা আয়নার ভেতরের আরিয়ান হাসল, কিন্তু আরিয়ান নিজে হাসছে না, তার মুখ গম্ভীর। আয়নার আরিয়ানটা হাত বাড়িয়ে আরিয়ানের গলা টিপে ধরার জন্য এগিয়ে আসছে। ঠিক তখনই আয়নার কাঁচের ওপর থেকে জলের ধারা নামতে শুরু করল। টপ টপ করে জল পড়ছে ঘরের মেঝেতে। আরিয়ান চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা যেন কেউ চেপে ধরেছে। আয়নার ভেতর থেকে এবার ভেসে এলো সেই ছোটবেলার সজীবের কণ্ঠস্বর, আরিয়ান ভাইয়া, পুকুরটা একা হয়ে গেছে, আমাদের আয়নাটা হারিয়ে গেছে, তুই কি ফেরত দিবি? আরিয়ান! নুরুর গলার আওয়াজে আরিয়ান ছিটকে সরে এলো। পর্দাটা আবার পড়ে গেছে আয়নার ওপর। নানু দ্রুত পায়ে হেঁটে এসে আরিয়ানের হাত চেপে ধরলেন। তার চোখ দুটো রাগে আর ভয়ে জ্বলজ্বল করছে। তোকে নিষেধ করেছিলাম না, এই আয়নাগুলো কোনো সাধারণ আয়না নয়। এগুলোতে আমরা নিজেদের দেখি না, ওগুলো অন্য কাউকে দেখায়, ওই পুকুরের আত্মাদের। নানু তাকে টেনে ঘরে নিয়ে গেলেন। আরিয়ান কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। সে লক্ষ্য করল তার হাতের তালুটা ভেজা। শুধু ভেজা নয়, সেখানে কাদার দাগ এবং পচা শৈবালের গন্ধ। রাতে আরিয়ান ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ঘরের জানলা দিয়ে পুকুর পাড়ের সেই বটগাছটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ সে দেখল বটগাছের ডাল থেকে কেউ একজন ঝুলে আছে। কোনো মানুষ নয়, যেন একটা লম্বা ছায়া। আর পুকুরের জল থেকে উঠে আসছে অসংখ্য ছোট ছোট ছায়া, যারা ধীরে ধীরে বাড়ির উঠোনের দিকে এগিয়ে আসছে। তাদের পায়ের নিচে ভেজা মাটির শব্দ শোনা যাচ্ছে, চপ চপ চপ। আরিয়ান বুঝতে পারল আজ রাতের নিস্তব্ধতা কেবল শ্মশানের শান্তির পূর্বাভাস মাত্র। বড় পুকুর আজ রাতে তার শিকার খুঁজবে। রাত তখন আনুমানিক 2টো। মায়াপুর গ্রামের ওপর দিয়ে যেন এক কালচে চাদর বিছিয়ে দিয়েছে কেউ। আকাশের চাঁদটা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়েছে, ফলে চারপাশটা নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। আরিয়ান ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ঘুমের ওষুধের মতো কাজ করার বদলে তার মস্তিষ্ক এখন আরও বেশি সজাগ। তার কানে আসছে এক অদ্ভুত শব্দ। দেয়াল ঘড়ির টিকটিক শব্দকে ছাপিয়ে দূর থেকে ভেসে আসছে খুব সূক্ষ্ম একটি ধ্বনি, রিনিঝিনি, রিনিঝিনি। শব্দটা পরিচিত, অথচ এই জনমানবহীন নিঝুম রাতে তা অত্যন্ত বেমানান। নূপুরের শব্দ। কেউ যেন খুব ধীর লয়ে বাড়ির পেছনের উঠোনে হেঁটে বেড়াচ্ছে। আরিয়ানের শরীরের পশম খাড়া হয়ে উঠল। সে বালিশের ওপর উঠে বসল, কান পেতে শোনার চেষ্টা করল শব্দটা আসলে কোথা থেকে আসছে। রিনিঝিনি, ঝন। এবার শব্দটা আরও কাছে, ঠিক যেন আরিয়ানের ঘরের জানলার নিচে কেউ এসে দাঁড়িয়েছে। আরিয়ান জানলার দিকে তাকালো। জানলাটা সে ভালো করে খিল দিয়ে আটকে রেখেছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো জানলার ওপাশে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। পর্দার নিচে দিয়ে যে সামান্য ফাঁক আছে, সেখান দিয়ে হিমশীতল হাওয়া ঘরে ঢুকছে। আরিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। এক অদ্ভুত কৌতূহল তাকে টেনে নিয়ে গেল জানলার কাছে। সে জানত জানলা খোলা বিপদের কাজ, তবুও তার হাত দুটো যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। সে ধীরে ধীরে পর্দার এক কোণ সরালো। বাইরে উঠোনে কেউ নেই, কিন্তু বড় পুকুরের ঘাটলার ওপর একটা অস্পষ্ট সাদা অবয়ব বসে আছে। জ্যোৎস্নাহীন রাতেও সেই অবয়বটা থেকে এক ধরনের ম্লান আভা বেরোচ্ছে। ফিগারটা ছোটখাটো, হয়তো কোনো কিশোরীর। সে তার পা দুটো পুকুরের জলের ওপর দোলাচ্ছে, আর প্রতিবার তার পা নড়াচড়ার সাথে সাথে সেই নূপুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে।
কিন্তু আরিয়ানের রক্ত হিম হয়ে গেল যখন সে লক্ষ্য করল সেই কিশোরীর পায়ের নিচে কোনো জল নেই। সে যেখানে পা দোলাচ্ছে সেখানে পুকুরের জল শুকিয়ে গিয়ে এক গভীর গহ্বর তৈরি হয়েছে, আর সেই গহ্বর থেকে উঠে আসছে শত শত মানুষের হাহাকার। আচমকা সেই অবয়বটি আরিয়ানের জানলার দিকে মুখ ফেরালো। তার কোনো চোখ নেই, কেবল দুটো অন্ধকার কোটর। সে হাত বাড়িয়ে আরিয়ানকে ডাকছে। আরিয়ান ছিটকে পিছিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। আরিয়ান ভয়ে চিৎকার দিতে গিয়ে দেখল দরজায় নানু দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা পিতলের প্রদীপ। প্রদীপের আলোয় নানুর মুখটা খুব করুণ আর চিন্তিত দেখাচ্ছে। আরিয়ান, কান্দিস না ওই আওয়াজে, ও তোকে ডাকছে। নানু দ্রুত ঘরে ঢুকে আরিয়ানের কান চেপে ধরলেন। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, নানু, ওই মেয়েটা কে? ও কেন পুকুর পাড়ে বসে আছে? নানু প্রদীপটা টেবিলের ওপর রাখলেন, তার হাত কাঁপছে। ও হচ্ছে ওই পুকুরের অতৃপ্ত আত্মা, যাকে 100 বছর আগে উৎসর্গ করা হয়েছিল। সে একা থাকতে পারে না দাদুভাই। প্রতি 20 বছর পর পর সে কাউকে তার সঙ্গী করে নেয়। সজীবকেও সেই ডেকেছিল ওই নুপুরের শব্দ দিয়ে। সাজীব থতমত খেয়ে গেল। তাহলে সজীব মরেনি, ও কি এখনো পুকুরের তলায় আছে? নানু দীর্ঘশ্বাস ফেলে জানলার দিকে তাকালেন। ওরা মরেও মরে না, ওরা বেঁচে থাকে এই অভিশপ্ত জলের গভীরে। সুবর্ণা আজ তোকে দেখছে। তার নুপুরের আওয়াজ একবার যার কানে যায়, সে সম্মোহিতের মতো জলের দিকে এগিয়ে যায়। হঠাৎ পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। রান্নাঘরের দিক থেকে বাসনপত্র পড়ার বিকট আওয়াজ এলো। নানু আটকে উঠলেন। সে ঘরে ঢুকতে চাইছে। আরিয়ান, এই নাও। নানু আরিয়ানের হাতে একটা ছোট পুরনো লোহার তলোয়ারের মতো অংশ দিলেন। এটা তোর পরদাদার আমলের। লোহা অশুভ শক্তিকে দূরে রাখে, এটা হাত থেকে ছাড়বি না। ঠিক সেই মুহূর্তে সদর দরজায় সজোরে ধাক্কা পড়ল। ধূপ ধূপ ধূপ। কেউ একজন চিৎকার করে ডাকছে আরিয়ানকে। আরিয়ান চিনতে পারল, গলার স্বরটা সজীবের, সেই ছোটবেলার সজীব। ভাইয়া, দরজা খোলো, খুব শীত করছে আমার, আমি ভিজে গেছি, আমাকে ভেতরে নে। আরিয়ান দরজার দিকে এগোতে চাইল, কিন্তু নানু তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। যাস না আরিয়ান, ও সজীব নয়। সজীব 20 বছর আগেই জলের মানুষ হয়ে গেছে। ওটা কেবল একটা ছায়া। দরজার ওপাশ থেকে এবার সজীবের গলার আওয়াজ বদলে গিয়ে এক বিভৎস চিৎকারে রূপান্তরিত হল। নূপুরের শব্দটা এখন আর মৃদু নয়, তা যেন সহস্র বজ্রপাতের মতো আরিয়ানের কানের ওপর আছড়ে পড়ছে। জানলার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে এবং একে একে সব চরচর করে ভেঙে পড়ল। অন্ধকারে আরিয়ান দেখল জানলার ভাঙা কাঁচ দিয়ে জল ঢুকছে। সাধারণ জল নয়, পচা কর্দমাক্ত জল, যা থেকে মানুষের পচা লাশের গন্ধ বেরোচ্ছে। ভোরের আলো ফুটলেও আকাশ আজ পরিষ্কার হল না। মরা মেঘের আড়ালে সূর্যটা যেন এক ফ্যাকাশে পিণ্ডের মতো ঝুলে আছে। গতরাতের সেই বিভীষিকার পর পুরো বাড়িটা এখন এক বিধ্বস্ত রণক্ষেত্র। জানলার ভাঙা কাঁচগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ঘরের কোণে কোণে জমে আছে কালচে কাদা ও পচা শ্যাওলার স্তর। আরিয়ান সারা রাত ঘুমাতে পারেনি। তার হাতের সেই লোহার টুকরোটি সে এক মুহূর্তের জন্যেও ছাড়েনি। আশ্চর্যজনকভাবে ভোরের আলো ফোটার সাথে সাথে বাইরের সেই নূপুরের শব্দ আর দরজার ধাক্কাধাক্কি থেমে গিয়েছিল। কিন্তু ঘরের মেঝেতে পড়ে থাকা কাদার দাগ প্রমাণ দিচ্ছে যে ওগুলো কেবল স্বপ্ন ছিল না। নানু আজ সকাল থেকেই খুব গম্ভীর। তিনি রান্নাঘরে না গিয়ে আরিয়ানকে ইশারায় ডাকলেন বড় ঘরের পেছনের দিকের একটি ছোট অন্ধকার কামরায়। এই ঘরটি আরিয়ান ছোটবেলায় কখনো খোলা দেখেনি। ঘরটিতে কোনো জানলা নেই, কেবল ছাদের এক কোণ দিয়ে সরু এক চিলতে আলো এসে পড়ছে মাঝখানে রাখা একটি বিশালাকার কাঠের সিন্দুকের ওপর। সিন্দুকটি পুরনো মেহাগনি কাঠের তৈরি, যার চারপাশ পিতলের পাত দিয়ে বাঁধানো। ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ঢাকা সিন্দুকটি দেখে মনে হচ্ছে এটি কয়েক যুগ ধরে অস্পৃশ্য। এটা তোর পরদাদার ব্যক্তিগত সিন্দুক। নানু কাঁপা হাতে সিন্দুকের তালাটা খুললেন। তিনি যখন মারা যান বলে গিয়েছিলেন এই সিন্দুক যেন কেবল তখনই খোলা হয় যখন চৌধুরী বংশের অস্তিত্ব সংকটে পড়বে। আজ সেই সময় এসেছে। সিন্দুকটি খুলতেই এক ধরনের ভ্যাপসা গন্ধ নাকে এলো। পুরনো কাগজ, ন্যাপথ্যালিন আর শুকিয়ে যাওয়া চামড়ার মিশ্র এক গন্ধ। ভেতর থেকে নানু বের করে আনলেন একটি চামড়ায় বাঁধানো মোটা খাতা। খাতাটি নীল রঙের কাপড়ে মোড়ানো ছিল, কিন্তু মোড়কটি খুলতেই আরিয়ানের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ডায়েরিটার মলাটে এবং ভেতরে বেশ কয়েকটি পাতায় কালচে লাল রঙের বড় বড় দাগ। ওগুলো যে রক্তের দাগ তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। আরিয়ান ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা 1930 সালের, তার পরদাদা প্রতাপ নারায়ণ চৌধুরীর হাতে লেখা। আরিয়ান পাতা উল্টাতে লাগল।
শুরুতে ছিল জমিদারি আর খাজনা আদায়ের সাধারণ হিসেব, কিন্তু মাঝখানের পাতাগুলো থেকে লেখার ধরন বদলে যেতে শুরু করল। হাতের লেখাগুলো যেন কাপা কাপা এবং বিশৃঙ্খল। আরিয়ান একটি বিশেষ পাতায় গিয়ে থামল। তারিখ ছিল ১৯৩০ সালের ১৫ই ভাদ্র। সেখানে লেখা ছিল, গ্রামের মানুষের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। একটানা ৩ বছর অনাবৃষ্টিতে মাটি ফেটে চৌচিল, কুঁয়ো শুকিয়ে গেছে, পুকুরে এক ফোঁটা জল নেই। তান্ত্রিক বাবা বললেন, এই মাটি জ্যান্ত রক্ত চায়। মহৎ উদ্দেশ্য সাধনে যদি পাপ করতে হয়, তবে আমি সেই পাপের ভাগীদার হব। সুবর্ণা মেয়েটা অনাথ, ওর কেউ নেই। ওকে সাজিয়ে গুছিয়ে পুকুরের তলদেশে নিয়ে যাওয়া হলো। ওর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু মেঘের দেখা মেলেনি। যখন ওকে মাটির গভীরে রাখা পাথর চাপা দেওয়া হলো, ঠিক তখনই মাটি ফুঁড়ে কালো জল উঠে আসছে। কিন্তু সেই জল দেখে আমি আঁতকে উঠলাম। জল নয়, যেন তরল অন্ধকার উঠে আসছে। আমি জানি এই জল চৌধুরী বংশকে বাঁচাবে না, বরং শেষ করে দেবে। সুবর্ণা মরার আগে অভিশাপ দিয়ে গেছে, যতদিন এই পুকুরে জল থাকবে, প্রতি ২০ বছর পর পর সে এই বংশের একটি একটি প্রদীপ নিভিয়ে দেবে। ডায়েরির পরের পাতাগুলোয় আরও ভয়াবহ তথ্য ছিল। আরিয়ান দেখল, সজীবের নিখোঁজ হওয়ার ২০ বছর আগের তারিখগুলোতেও একইভাবে পরিবারের অন্য কারো মৃত্যুর কথা উল্লেখ আছে। আরিয়ানের চোখ আটকে গেল ডায়েরির একদম শেষ পাতায়। সেখানে রক্ত দিয়ে বড় বড় করে একটি ছক আঁকা আছে, আর সেই ছকের নিচে লেখা, শেষ বলিদান। হঠাৎ আরিয়ানের মনে হলো ডায়েরির পাতাগুলো ভিজে উঠছে। তার হাতের ওপর টপ টপ করে হিমশীতল জল পড়ছে। সে উপরের দিকে তাকাতেই দেখল, ছাদের সেই আলো আসার পথ দিয়ে কুচকুচে কালো রঙের জল চুইয়ে পড়ছে, আর সেই জলের ভেতর থেকে একজোড়া সাদাটে চোখ তাকে লক্ষ্য করছে। নানু, পালান! আরিয়ান চিৎকার করে উঠল, কিন্তু নানু সরলেন না। তিনি নির্নিমেষ চোখে সিন্দুকের ভেতর থেকে বের হওয়া একটি পুরনো স্থির চিত্রের দিকে তাকিয়ে রইলেন। ছবিটা ছিল কিশোরী সুবর্ণার। আরিয়ানের মনে হলো ছবির মেয়েটি ডায়েরির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। বাইরের নিস্তব্ধতা চিরে আবার শোনা গেল সেই নূপুরের শব্দ। তবে এবার শব্দটা পুকুর পাড়ে নয়, ঠিক এই বদ্ধ ঘরের ভেতরেই ঘুরপাক খাচ্ছে। আরিয়ান দেখল ডায়েরির রক্তমাখা পাতাগুলো নিজে থেকেই উল্টাচ্ছে, এবং একটি পাতায় এসে স্থির হল। সেখানে সদ্য লেখা এক ফোঁটা তাজা রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, আরিয়ান, তুই এসেছিস। ঘরের ভেতরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে নেমে গেল। আরিয়ানের হাতে থাকা ডায়েরিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এর পাতাগুলো থেকে একটা মৃদু স্পন্দন অনুভূত হচ্ছে, ঠিক যেন কোনো হৃৎপিণ্ডের ধুকপুকানি। আরিয়ান যখন ডায়েরির সেই রক্তমাখা পাতায় হাত রাখল, চারপাশের দৃশ্যপট ঝাপসা হয়ে আসতে লাগল। তার চোখের সামনে থেকে নানুবাড়ির সেই অন্ধকার ঘরটি ভোজবাজির মতো মিলিয়ে গেল। আরিয়ান এখন আর ১৯৩০-এর সেই নিস্তব্ধ ঘরটিতে নেই। সে দাঁড়িয়ে আছে এক ধূসর তপ্ত প্রান্তরে। মাথার ওপর সূর্যটা আগুনের গোলার মতো জ্বলছে, কিন্তু তার কোনো তেজ নেই। চারপাশটা ধোঁয়াটে, মাটি ফেটে চৌচির হয়ে আছে, যেন তৃষ্ণার্ত কোনো দৈত্য তার মুখ বেদান করে জল খুঁজছে। সামনেই সেই বিশালাকার বটগাছ। ১৯৩০ সালের সেই রাতে বটগাছটি আজকের মতো জরাজীর্ণ ছিল না, বরং তার ডালপালাগুলো ছিল পেশিবহুল হাতের মতো শক্তিশালী। বটতলায় জ্বলছে বিশাল এক হোমকুণ্ড। আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে নীল আর বেগুনি রঙের। আরিয়ান দেখল একদল লোক সাদা ধুতি পরে গোল হয়ে বসে আছে। তাদের সবার মুখাবয়ব ঝাপসা, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটিকে সে চিনতে পারল। দীর্ঘকায় দেহ, তীক্ষ্ণ নাক আর চোখে এক ধরনের উন্মাদনা। তিনি প্রতাপ নারায়ণ চৌধুরী, আরিয়ানের পর দাদা। তার পাশে দাঁড়িয়ে আছে জটা জালধারী এক তান্ত্রিক। তান্ত্রিকের হাতে একটি পিতলের থালায় রাখা কিছু রক্তজবা আর একটি ধারালো খড়গ। সময় হয়ে এসেছে চৌধুরী মশাই, সূর্য ডোবার আগেই মাটিকে তার প্রাপ্য দিতে হবে, নইলে এই গ্রাম শ্মশান হয়ে যাবে। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে ৪ জন লোক একটি পালকি নিয়ে এলো। পালকি থেকে নামিয়ে আনা হলো একটি কিশোরীকে, পরনে লাল চেলি, কপালে বড় একটা সিঁদুরের টিপ। মেয়েটি সুবর্ণা। সে কাঁদছে না, বরং তার চোখ দুটোতে এক ধরনের গভীর শূন্যতা। সে জানত না তাকে কেন সাজানো হয়েছে। সে ভেবেছিল হয়তো গ্রামের বৃষ্টির জন্য কোনো বিশেষ পূজায় তাকে বসানো হবে। প্রতাপ নারায়ণ সুবর্ণার মাথায় হাত রাখলেন। আরিয়ান দেখতে পেল তার পরদাদার হাত কাঁপছে, কিন্তু বংশমর্যাদা আর গ্রামবাসীকে বাঁচানোর দোহাই দিয়ে তিনি নিজের বিবেককে পাথর করে ফেলেছেন।
সুবর্ণা মা, তুই এই গ্রামের মেয়ে, তোর আত্মত্যাগ মায়াপুরকে বাঁচাবে, প্রতাপ নারায়ণ ধরা গলায় বললেন। সুবর্ণা এবার বুঝতে পারল। সে যখন দেখল তান্ত্রিক খড়গটা উঁচিয়ে ধরছে এবং চারপাশের লোকগুলো তাকে ঘিরে ধরছে, তখন তার ভেতর থেকে এক আর্তনাদ বেরিয়ে এলো, যা এই পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আপনারা আমাকে মারছেন না, আমি মরেও মরব না। এই বটতলায় আমার নিঃশ্বাস আটকে থাকবে। ২০ বছর পর পর আমি ফিরে আসব। আপনাদের বংশের সবচেয়ে প্রিয় প্রদীপটি আমি এই কালো জলে ডুবিয়ে মারব। তান্ত্রিকের খড়গটা নিচে নেমে আসার ঠিক আগের মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামল, কিন্তু সে বৃষ্টির রং ছিল কালচে। আরিয়ন দেখল সুবর্ণাকে যখন পুকুরের সেই গভীর গর্তে নামিয়ে পাথর চাপা দেওয়া হচ্ছে, তখন সেই বটগাছের ঝুড়িগুলো সাপের মতো নেমে এসে গর্তটাকে পেঁচিয়ে ধরল। হঠাৎ সুবর্ণার নিষ্প্রাণ চোখের মণি দুটো ঘুরে আরিয়নের দিকে স্থির হল। সে যেন ১৯৩০ সাল থেকে সরাসরি বর্তমানের আরিয়নকে দেখছে। তুই এসেছিস আরিয়েন, সজীব একা আছে নিচে, তুই যাবি না? এক বিকট শব্দে আরিয়েনের চারপাশের দৃশ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে দেখল সে আবার সেই অন্ধকার সিন্দুক ঘরে ফিরে এসেছে, কিন্তু ঘরটি এখন আর আগের মতো নেই। ছাদ থেকে পড়া সেই কালো জল এখন আরিয়েনের হাঁটু পর্যন্ত উঠে এসেছে। নানু মেঝের ওপর অচৈতন্য হয়ে পড়ে আছেন। আরিয়েনের হাতের ডায়েরিটা জলে ভিজে লাল হয়ে গেছে, যেন ডায়েরিটা থেকে তাজা রক্ত চুইয়ে পড়ছে। আরিয়ান লক্ষ্য করল জানলার বাইরে সেই বটগাছটা থেকে অজস্র ঝুড়ি জানলা ভেঙে ঘরের ভেতর ঢুকে আসছে। ঝুড়িগুলো লতার মতো আরিয়ানের পায়ের দিকে এগিয়ে আসছে, তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। বাইরে থেকে রহিম চাকার সেই ভাঙা গলার স্বর শোনা গেল। খোকাবাবু, সময় শেষ, ১৯৩০-এর সেই রাত আজ আবার ফিরে এসেছে। আরিয়ান বুঝতে পারল বটতলার সেই আদিম অভিশাপ কেবল ইতিহাস নয়, তা এক চলমান বিভীষিকা, যা তাকে গ্রাস করতে এক চুলও ছাড়বে না। ঘরের ভেতর কালচে জলের উচ্চতা এখন আরিয়ানের কোমর ছুঁই ছুঁই। সাধারণ জলের ধর্ম হল তার নিচের দিকে গড়িয়ে যায়, কিন্তু এই জল যেন মহাকর্ষের নিয়ম মানছে না। দেয়াল বেয়ে জল ওপরের দিকে উঠছে, ঠিক যেন কোনো এক অদৃশ্য দানব তার জিভ দিয়ে দেয়ালগুলো চাটছে। পচা শ্যাওলা আর লোনা রক্তের এক তীব্র কটু গন্ধে আরিয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অচৈতন্য নানুকে এক হাতে ধরে আরিয়ান অন্য হাতে সেই পুরনো লোহার খণ্ডটি শক্ত করে চেপে ধরল। হঠাৎ ঘরের চারপাশের শব্দগুলো থেমে গেল। ঘড়ির টিকটিক, ঝিঝি পোকার ডাক সব উধাও। এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা ঘরটাকে গ্রাস করল। ঠিক তখনই শব্দটা শুরু হলো। প্রথমে মনে হলো জলের ভেতর ছোট ছোট বুদবুদ উঠছে, কিন্তু ভালো করে শুনতেই আরিয়ানের শিরদাঁড়া দিয়ে হিমশীতল আতঙ্ক বয়ে গেল। ওটা বুদবুদ নয়, ওটা ফিসফিসানি। হাজার হাজার মানুষের কণ্ঠস্বর একসাথে বিড়বিড় করছে। জলের ছোট ছোট ঢেউগুলো যখন ঘরের আসবাবপত্রের সাথে ধাক্কা খাচ্ছে, তখন সেই সংঘর্ষ থেকে কোনো যান্ত্রিক শব্দ বের হচ্ছে না, বরং বের হচ্ছে অস্পষ্ট সব নাম। আরিয়ান, আরিয়ান, আরিয়ান। জল কথা বলছে। পুকুরের সেই আদিম কালো জল এখন ঘরের ভেতর এক শরীরী রূপ নিতে শুরু করেছে। জলের উপর ছোট ছোট ঘূর্ণি তৈরি হলো এবং প্রতিটি ঘূর্ণির ভেতর থেকে একটি করে মুখ ফুটে উঠতে লাগল। ওগুলো গ্রামবাসীর মুখ, যারা গত ১০০ বছরে এই পুকুর পাড়ে এসে আর ফেরেনি। তাদের চোখগুলো সাদাটে, মুখগুলো যন্ত্রণায় হাঁ করা। হঠাৎ সব কণ্ঠস্বর ছাপিয়ে একটি অতি পরিচিত কণ্ঠস্বর গম গম করে উঠল। সুজীবের গলা, কিন্তু এই কণ্ঠস্বরে কোনো আবদার নেই, আছে এক ভয়াবহ আদেশ। আরিয়ান ভাইয়া, তুই একা বেঁচে থাকবি কেন? এই দেখ, নিচে আমাদের কত বড় একটা জগৎ। এখানে রোদ নেই, এখানে সময় নেই, এখানে কেবল শান্তি। জলের নিচ থেকে একজোড়া নীলচে হাত উঠে এসে আরিয়ানের পা দুটো জাপটে ধরল। হাতগুলো বরফের চেয়েও ঠান্ডা। আরিয়ান চিৎকার করে উঠল এবং হাতের লোহার টুকরোটি দিয়ে জলের উপর আঘাত করল। লোহার স্পর্শ লাগতেই জলটা যেন ব্যথায় কুঁকড়ে গেল। একটা আর্তনাদ প্রতিধ্বনিত হলো পুরো ঘরে। কিন্তু বিপদ কমল না। জানলা দিয়ে ঢুকে আসা বটগাছের ঝুলিগুলো সাপের মতো আরিয়ানের গলা পেঁচিয়ে ধরল। তাকে টেনে জানলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি বড় পুকুর পাড়ের সেই গভীর খাঁড়ের দিকে। ছেড়ে দে আমাকে, তোরা কি চাস?
আরিয়ান গলার শেষ শক্তি দিয়ে চিৎকার করল। জল থেকে এবার সুবর্ণার কণ্ঠস্বর ভেসে এলো, খুব শান্ত কিন্তু বিষাদে ভরা। আমরা চাই না তোকে মারতে আরিয়ান, আমরা চাই চৌধুরী বংশের শেষ রক্ত দিয়ে এই অভিশাপের চক্র পূরণ করতে। তুই যখন ডুববি তখন এই পুকুরের জল আবার স্বচ্ছ হবে, মায়াপুর আবার বাঁচবে। একজনের মৃত্যুতে যদি 1000 জন বাঁচে তবে তাকে কি পাপ বলবি? আরিয়ান দেখল তার পায়ের নিচের মেঝেটা ধীরে ধীরে সরে যাচ্ছে, ঘরটা যেন গলতে শুরু করেছে। সে নিজেকে আবিষ্কার করল পুকুরের সেই ভাঙা ঘাটলার ওপর। রাত এখন আরও গভীর, পুকুরের মাঝখানে জল ফুঁসছে, আর সেই জলের ভেতর থেকে 20 বছর আগের সেই আয়নাটা উঠে আসছে। আয়নাটা এখন আর ছোট নয়, এটি এক বিশাল আকার প্রবেশদ্বার। আয়নার ওপাশে সে দেখতে পেল সজীব দাঁড়িয়ে আছে, তার হাত বাড়িয়ে আরিয়ানকে ডাকছে। সজীবের পাশে দাঁড়িয়ে আছে তার পরদাদা প্রতাপ নারায়ণ চৌধুরী আর সেই কিশোরী সুবর্ণা। সবার চোখে একই প্রতীক্ষা। আরিয়ান অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। তার ইচ্ছে করছে সব কিছু ছেড়ে দিয়ে ওই শীতল জলের কোলে নিজেকে সমর্পণ করতে। সম্মোহিতের মতো সে এক এক পা করে পুকুরের গভীর জলের দিকে এগিয়ে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তেই পুকুর পাড়ের অন্ধকার চিড়ে এক জোরালো টর্চের আলো আরিয়ানের চোখে পড়ল। আরিয়ান, ফিরে তাকাও, ওটা সজীব নয়, ওটা মায়া। গলার স্বরটা সাগর ভাইয়ের। কিন্তু সাগর ভাই তো বাড়িতে ছিলেন না। সে কি উদ্ধার করতে এসেছে, নাকি সেও এই বিভীষিকার অংশ? আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, আর সেই মুহূর্তেই পুকুরের নিচ থেকে এক বিশাল ঢেউ উঠে তাকে গ্রাস করে নিল। আরিয়ান তলিয়ে যেতে লাগলো অন্ধকারের অতলে, যেখানে জল কথা বলে এবং ছায়ারা মানুষকে শিকার করে। জলের তলার পৃথিবীটা বড় নিস্তব্ধ, বড় শীতল। আরিয়ান যখন তলিয়ে যাচ্ছিল তখন তার কানে কেবল নিজের হৃৎপিণ্ডের ধূপপুকানি আর জলের এক অপার্থিব শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু ছিল না। ওপরের দিকে তাকাতেই সে দেখল আকাশের সেই রূপলি চাঁদটা হঠাৎ বর্ণ পরিবর্তন করছে। মেঘ সরে গিয়ে বেরিয়ে এসেছে এক বিশাল ব্লাড মুন বা রক্তিম পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের লাল আভা জলের গভীরে ঢুকে মনে হচ্ছে যেন পুকুরটা টকবক করে ফুটছে এমন এক রক্তকুণ্ড। আরিয়ান হাত পা ছড়ার চেষ্টা করছিল, কিন্তু তার চারপাশ ঘিরে ধরেছে শত শত স্বচ্ছ ছায়া। তারা তাকে আক্রমণ করছে না, বরং অতি যত্নে তাকে পুকুরের একদম তলদেশের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে শ্যাওলা আর মাটির নিচে চাপা পড়ে আছে 1930 সালের সেই অভিশপ্ত ইতিহাসের অবশিষ্টাংশ। হঠাৎ আরিয়ানের পা একটা শক্ত কিছুর ওপর ঠেকল। সে দেখল সে দাঁড়িয়ে আছে এক আদিম আথরের বেদির ওপর। পুকুরের তলায় কোনো অক্সিজেন নেই, অথচ আরিয়ানের মনে হলো সে অনায়াসেই নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু সেই নিঃশ্বাস বাতাসের নয়, তা যেন এক বিষাক্ত বাষ্পের। খেলা শুরু হয়েছে আরিয়ান, এক গম্ভীর কণ্ঠস্বর চারপাশ থেকে প্রতিধ্বনিত হল। আরিয়ান দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই কিশোরী সুবর্ণা, তার পরনে সেই লাল চেলি, কিন্তু এখন তার দেহ থেকে রক্ত চুইয়ে পড়ছে না, বরং সে এক অপার্থিব জ্যোতিতে উদ্ভাসিত। তার পাশে দাঁড়িয়ে আছে সজীব। সজীবের চোখ দুটো এখন আর কুচকুচে কালো নয়, বরং সেগুলো আগুনের মতো জ্বলছে। সুবর্ণা তার হাত তুলল। পুকুরের তলার মাটি সরে গিয়ে বেরিয়ে এলো এক প্রাচীন দাবার বোর্ডের মতো ছক, কিন্তু দাবার ঘুঁটিগুলো কোনো কাঠ বা পাথরের নয়, সেগুলো মানুষের হাড় দিয়ে তৈরি। চৌধুরী বংশের বড় ছেলে, এটাই বলিদানের খেলা, সুবর্ণা শান্ত গলায় বলল। তোর পরদাদা যখন আমাকে এখানে জ্যান্ত কবর দিয়েছিল তখন সে এক চুক্তিতে সই করেছিল। মায়াপুরের মাটি বৃষ্টির বদলে রক্ত চেয়েছিল। আজ সেই চুক্তির শেষ রাত। যদি তুই এই খেলায় জিততে পারিস তবে এই পুকুর তার অভিশাপ ফিরিয়ে নেবে, আর যদি হারিস। সুবর্ণা থামল না, আঙুল দিয়ে ইশারা করল ওপরের দিকে। আরিয়ান দেখল পুকুরের উপরিভাগে সাগরের নৌকোটা প্রবল ঢেউয়ে টালমাটাল করছে। সাগর ভাই আরিয়ানকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিতে যাচ্ছে। যদি হারিস তবে আজ রাতে কেবল তুই নয়, তোর বংশের শেষ চিহ্নটুকুও এই রক্তিম জলে মিশে যাবে। সুবর্ণার গলায় এক নিষ্ঠুর তৃপ্তি। আরিয়ান বুঝতে পারল এটা কেবল কোনো ভুতুরে ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ। সে তার পকেটে হাত দিল। সেই পুরনো লোহার খণ্ডটি এখনও তার কাছে আছে। সে বুঝতে পারল এই লোহা কেবল আত্মরক্ষার জন্য নয়, এটি তার পরদাদার অনুশোচনার প্রতীক। আমি খেলব, আরিয়ান মনে মনে বলল। তার কণ্ঠস্বর জলে তরঙ্গ তৈরি করল। দাবার ছকে প্রথম চালটি সুবর্ণা দিল।
একটি হাড়ের ঘুঁটি নিজে থেকেই সরে গেল। সাথে সাথে আরিয়ান অনুভব করল তার ডান হাতে তীব্র যন্ত্রণা, মনে হলো কেউ ধারালো ছুরি দিয়ে তার চামড়া চিরে দিচ্ছে। প্রথম চাল, শরীরের রক্ত, সুবর্ণা হাসল। আরিয়ান যন্ত্রণায় কুঁকড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে তার লোহার খণ্ডটি দাবার ছকের মাঝখানে সজোরে গেঁথে দিল। সাথে সাথে পুরো পুকুরটা কেঁপে উঠল। ওপর থেকে সাগরের চিৎকারের শব্দ পাওয়া গেল। সাগর ভাই আরিয়ানকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিতে যাচ্ছে। জলের নিচে এবার এক অদ্ভুত লড়াই শুরু হলো। একদিকে সুবর্ণার ১০০ বছরের জমে থাকা ঘৃণা, অন্যদিকে আরিয়ানের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি। রক্তিম চাঁদের আলো যখন পুকুরের তলদেশে সরাসরি আঘাত করল, তখন আরিয়ান দেখল সজীব তার দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সজীব যেন ইশারায় কিছু বলতে চাইছে। সজীবের হাতের ইশারা অনুসরণ করে আরিয়ান লক্ষ্য করল দাবার ছকের নিচে একটা পুরনো শেকল বাঁধা আছে। ওটাই সুবর্ণার আত্মাকে এই মাটির সাথে গেঁথে রেখেছে। আরিয়ান বুঝতে পারল এই খেলায় ঘুঁটি চাল দিয়ে জেতা যাবে না। জিততে হলে এই চুক্তির মূল ভিত্তিটাই ধ্বংস করতে হবে। কিন্তু সেই শেকল ছিঁড়তে হলে প্রয়োজন এক পাপিষ্ঠের রক্ত অথবা এক নিরপরাধের চরম আত্মত্যাগ। ঠিক তখনই সাগর ভাই আরিয়ানের কাছে পৌঁছে গেল। সাগরের হাতে একটা ধারালো দাও। সে আরিয়ানকে মুক্ত করতে চায়, কিন্তু সুবর্ণার ছায়ারা সাগরকে ঘিরে ধরল। বলিদান, বলিদান, ছায়ারা চিৎকার করে উঠল। আরিয়ান দেখল সাগরের গলায় নিজে থেকেই শেকলটা জড়িয়ে যাচ্ছে। রক্তিম পূর্ণিমার এই রাতে পুকুরটা তার শেষ বলিদান হিসেবে সাগরকে বেছে নিতে চাইছে। আরিয়ানকে এক ভয়াবহ সিদ্ধান্তের সামনে দাঁড় করানো হলো। সে কি নিজেকে বাঁচাবে নাকি তার ভাইকে? আর সেই সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে মায়াপুরের ভাগ। পুকুরের তলদেশে এখন আর কোনো নিস্তব্ধতা নেই। রক্তিম পূর্ণিমার আলো জলকে এতটাই স্বচ্ছ করে তুলেছে যে আরিয়ান স্পষ্ট দেখতে পাচ্ছে সাগরের ছটফটানি। সাগরের গলায় সেই প্রাচীন লোহার শেকলটা অজগরের মতো পেঁচিয়ে ধরছে। সাগরের চোখ দুটো কুটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে বাতাসের জন্য নয়, বরং একচিলতে মুক্তির জন্য আকুল হয়ে হাত পা ছুড়ছে। আরিয়ান, বেছে নে। সুবর্ণার কণ্ঠস্বর এবার আর শান্ত নেই, তা এক প্রলয়ঙ্কারী ঝড়ের মতো গর্জে উঠল। হয় তোর ভাইয়ের জীবন, নয় তোর নিজের রক্ত। চৌধুরী বংশের ঋণ আজ তোকেই শোধ করতে হবে। আরিয়ানের হাতে থাকা সেই পুরনো লোহার খণ্ডটি তখন আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। সে বুঝতে পারল এই লোহাটি আসলে সেই কুড়ালের অগ্রভাগ যা দিয়ে ১৯৩০ সালে সুবর্ণাকে বলি দেওয়ার জন্য গর্ত খোঁড়া হয়েছিল। এটি কেবল একটি ধাতব টুকরো নয়, এটি ১ শতাব্দীর দীর্ঘ পাপ আর অনুশোচনার সাক্ষী। আরিয়ান সাগরের দিকে এগোতে চাইল, কিন্তু শত শত কালো ছায়া তাকে ঘিরে ধরল। তাদের নখ দিয়ে আরিয়ানের শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে। যন্ত্রণায় আরিয়ান অন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার কানে বাজছিল সজীবের সেই করুণ মিনতি, ভাইয়া, জল খুব ঠান্ডা, আমাদের মুক্তি দে। আরিয়ান হঠাৎ এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে বুঝল এই লড়াই পেশি শক্তি দিয়ে জেতা সম্ভব নয়। সে তার হাতের লোহার খণ্ডটি দিয়ে নিজের বাম হাতের তালু সজোরে চিরে ফেলল। তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে মিশে গেল পুকুরের কালচে জলে। আমি সই করছি না এই চুক্তিতে, আরিয়ান চিৎকার করে উঠল। আমি রক্ত দিচ্ছি এই অভিশাপ মুছে ফেলার জন্য, নতুন বলিদানের জন্য নয়। সে তার রক্তমাখা হাত দিয়ে সরাসরি সেই দাবার ছক আর পাথরের বেদির ওপর আঘাত করল। সাথে সাথে এক বিকট শব্দে পুরো পুকুরটা থরথর করে কেঁপে উঠল। তলদেশের মাটি ফেটে এক বিশাল গহ্বর তৈরি হল। সুবর্ণার সেই জ্যোতির্ময় রূপ মুহূর্তের মধ্যে এক বিভৎস কঙ্কালে পরিণত হল। না, এটা হতে পারে না! সুবর্ণার আর্তনাদ জলের তলায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে দিল। আরিয়ান দেখল সাগরের গলার শেকড়টা আলগা হয়ে যাচ্ছে, কিন্তু শেকলটা এখন আরিয়ানকে টানছে সেই নতুন তৈরি হওয়া গহ্বরের দিকে। পাতাল থেকে আসা এক আদিম টান তাকে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। ঠিক সেই মুহূর্তে সজীবের আত্মা আরিয়ানের সামনে এসে দাঁড়াল। এবার সজীবের চোখে কোনো ভয় নেই, আছে এক স্বর্গীয় শান্তি। সজীব আরিয়ানের হাতটা ধরল। ভাইয়া, তুই অনেক করেছিস, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে। তুই সাগর ভাইকে নিয়ে ওপরে যা, আমি এই শেকলটা ধরে রাখছি। সজীব ম্লান হাসল। সজীব, না! আরিয়ান চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর জলের বুদবুদে হারিয়ে গেল। সজীব সেই লোহার শেকলটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে সুবর্ণার ছায়াকে জড়িয়ে ধরে সেই অন্ধকার গহ্বরের দিকে তলিয়ে যেতে লাগল। সুবর্ণা আর সজীব, দুই অতৃপ্ত আত্মা, একে অপরকে জড়িয়ে ধরে চিরদিনের জন্য মিলিয়ে গেল অতল গহ্বরে।
আচমকা এক প্রচণ্ড ঊর্ধ্বমুখী চাপ আরিয়ান আর সাগরকে পুকুরের উপরিভাগের দিকে ঠেলে দিল। আরিয়ান অনুভব করল তার ফুসফুস ফেটে যাচ্ছে। সে শেষবারের মতো দেখল পুকুরের তলার সেই দাবার ছকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই কালচে জল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠছে। জল চিরে আরিয়ান যখন উপরে উঠে এলো তখন সে দেখল রক্তিম চাঁদটা ম্লান হয়ে গেছে। ভোরের প্রথম আলো মায়াপুরের দিগন্তে উকি দিচ্ছে। সাগর তার পাশে ভেসে আছে, হাঁপাচ্ছে। আরিয়ান ঘাটের দিকে তাকিয়ে দেখল সেই প্রাচীন বটগাছটা মরমর শব্দে ভেঙে পড়ছে। এর ঝুড়িগুলো ধুলায় মিশে যাচ্ছে। পুকুর পাড়ের সেই ভারী অন্ধকারটা যেন কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে ভোরের বাতাসে। কিন্তু আরিয়ানের নজরে পড়ল একটি জিনিস। পুকুরের স্বচ্ছ জলে ভেসে উঠেছে একজোড়া ছোট ছোট স্যান্ডেল, ২০ বছর আগের সেই সজীবের স্যান্ডেল। স্যান্ডেল দুটো ধীরে ধীরে জলের অতলে তলিয়ে যাচ্ছে, কিন্তু এবার আর কোনো রহস্যের জন্য নয়, চিরবিদায়ের জন্য। আরিয়ান বুঝতে পারল লড়াই শেষ হয়েছে, কিন্তু এই জয়ের দাম তাকে দিতে হয়েছে তার শৈশবের শেষ চিহ্নটুকু দিয়ে। মায়াপুর গ্রাম এখন অন্যরকম। 1 সপ্তাহ কেটে গেছে সেই ভয়াবহ রক্তিম পূর্ণিমার রাতের পর। আকাশ এখন পরিষ্কার, আর বাতাসের সেই ভারী স্যাঁতসেঁতে ভাবটা যেন পরপুরের মতো উড়ে গেছে। বড় পুকুরটার ভোল এক রাতেই পাল্টে গিয়েছিল। সেই কুচকুচে কালো জল এখন টলটলে স্বচ্ছ। গ্রামের ছোট ছোট ছেলেরা এখন সেখানে নির্ভয়ে ঝাঁপ দিচ্ছে। ঘাকে বসে মহিলারা গল্প করছে। অভিশপ্ত সেই বটগাছটা এখন কেবলই এক স্তূপ শুকনো কাঠ, যা গ্রামবাসীরা জ্বালানি হিসেবে নিয়ে যাচ্ছে। আরিয়ান তার ব্যাগ গুছিয়ে বারান্দায় এসে দাঁড়াল। আজ সে ঢাকা ফিরে যাচ্ছে। তার শরীরে সেই রাতের আঁচড়গুলো শুকিয়ে এলেও মনের ভেতরের ক্ষতগুলো এখনও তাজা। সাগর ভাই তাকে বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। সাগরের গলায় এখনও একটা হালকা কালচে দাগ রয়ে গেছে, সেই শেকলের স্মৃতি। তবে সাগর সেদিনের কথা আর তোলে না। গ্রামবাসী সবাই জানে সেদিন পুকুরে একটা বড় ঘূর্ণি হয়েছিল, আর আরিয়ান আর সাগর অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। এর বেশি সত্য জানার সাহস কারো নেই। নানু দামায় বসে তসবি গুনছিলেন। আরিয়ান কাছে গিয়ে নিচু হয়ে সালাম করতেই নানু তার মাথায় হাত রাখলেন। তার চোখ দুটো সজল। যাচ্ছিস দাদু ভাই, সাবধানে যাস। নানুর গলার স্বর খুব শান্ত। তোর পরদাদার করা সেই পাপের ঋণ আজ শোধ হল। সজীবের আত্মা বোধহয় আবার শান্তি পেল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সজীবের সেই হাসিমাখা মুখটা সে কোনোদিন ভুলবে না। সে তার পকেটে হাত দিল। ১৯৩০ সালের সেই রক্তমাখা ডায়েরিটা সে পুকুরের জলেই বিসর্জন দিয়ে এসেছে। কিছু ইতিহাস চিরকাল জলের তলাতেই থাকা ভালো। বাসে ওঠার আগে আরিয়ান একবার শেষবারের মতো সেই বড় পুকুর পাড়ের দিকে তাকাল। রোদের ঝিলিক পড়ছে জলের ওপর। এক নিমেষের জন্য তার মনে হল ঘাটের শেষ সিঁড়িটায় একটা ছোট্ট বাচ্চা বসে আছে, তার কাঁধে একটা ঝোলা। সে হাত নেড়ে আরিয়ানকে বিদায় জানাচ্ছে। আরিয়ান চোখের পলক ফেলতেই দেখল সেখানে কেউ নেই, কেবল একটা ফড়িং জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। বাস ছাড়ল, ধুলো উড়িয়ে মেঠো পথ ছেড়ে পিচ ঢালা রাস্তায় উঠল গাড়ি। আরিয়ান জানলার পাশে বসে চোখ বুজল। সে ভাবছিল, ছায়া কি সত্যি কোনোদিন মুছে যায়, নাকি সেগুলো আমাদের অবচেতন মনে কোথাও ঘাপটি মেরে বসে থাকে। হঠাৎ বাসের কাঁচের জানলায় আরিয়ানের নিজের প্রতিবিম্ব ফুটে উঠল। সে দেখল তার চোখের মণিটা এক মুহূর্তের জন্য কালচে হয়ে গেল, ঠিক সেই পুকুরের জলের মতো। আর কানের খুব কাছে অতি মৃদু এক নুপুরের ধ্বনি বেজে উঠেই মিলিয়ে গেল। আরিয়ান জানলা দিয়ে বাইরে তাকাল। দূরে গ্রামের সীমানায় সেই পুকুর পাড়টা ঝাপসা হয়ে আসছে। সে জানে মায়াপুর হয়তো মুক্ত হয়েছে, কিন্তু সেই অন্ধকার স্মৃতি তার ছায়া হয়ে সারা জীবন তার সাথে সাথে চলবে। কিছু গল্প শেষ হয়েও আসলে শেষ হয় না। কিছু জল কথা বলা থামিয়ে দিলেও তার প্রতিধ্বনি চিরকাল হৃদয়ে রয়ে যায়।